জানি আজকের আমটার জন্য আপনারা প্রতীক্ষা করে আছেন। যবে থেকে ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক গ্রুপটা আমি তৈরি করেছি তবে থেকে এর চাক্ষুষ রিভিউ আপনাদেরকে কোনোদিনও দেওয়া হয়নি, অবহেলায় দেওয়া হয়নি। যেটা হাতের কাছে থাকে, যেটা সামনে থাকে, সেটার সম্বন্ধেই আমরা অবগত থাকি না বা সেটার সম্বন্ধে আমরা বিশেষ ইন্টারেস্ট দেখাই না। তো আজকে আপনাদেরকে বলবো সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আম বলে যাকে গণ্য করা হয়, যাকে বিবেচনা করা হয়, সারা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি আম ভালোবাসেন অথচ এই আমটার কথা জানেন না। ঠিকই ধরেছেন, আজকে ভারতবর্ষের গর্ব, সারা পৃথিবীর আমের অন্যতম শ্রেষ্ঠ আম আলফানসো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে পুরো ভিডিওটাই আমি করব আলফানসো। আমার পেছনে যে গাছটা রয়েছে, যে গায়ে দেখতে পাচ্ছেন আলফানসো ধরে রয়েছে, পেছনে আলফানসো গাছ, আলফানসোর সামনেই বসে করছি। এই আমগুলো আমাকে রত্নাগির থেকে, অর্থাৎ আলফানসোর মাদার প্লেস, যেখানে আলফানসোর জন্ম, সেই জায়গা থেকে, এবং যেখানে আলফানসো সবচেয়ে ভালো হয়, যেখানকার আলফানসো সারা পৃথিবী জুড়ে সমাদৃত, সেইখানকার আলফানসোই আজকে এনেছি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। এবং এটার পার্ট 2 আসবে, যেটাতে আমি আমার গাছের আলফানসোর সাথে রত্নাগিরির আলফানসো অর্থাৎ খেজুরির আলফানসোর সাথে আমি তুলনা করব রত্নাগিরির আলফানসোর। তো আজকে শুরু করা যাক রিভিউর আগে কিছুটা হিস্ট্রি আমাদের জেনে নেওয়া দরকার। সবার প্রথম যে হিস্ট্রি জানার দরকার সেটা, কেন এর নাম আলফোনসো। 1509 থেকে 1515 সাল পর্যন্ত ভারতে যখন পর্তুগিজরা শাসন চালাচ্ছে, তখন ভাইসরয় ছিলেন আলফানসো ডি আলবুকারিক। সেই 1509 থেকে 1515 মধ্যে আলফানসো ডি আলবুকারিক যখন ভাইসরয় ছিলেন, তখনই তার নাম অনুযায়ী এই আমটার নাম হয় আলফোনসো। কোন জায়গায়? গোয়া, মহারাষ্ট্রের কিছুটা অংশ, এই সমন্বিত অংশে এই আমটা পাওয়া যেত। এবং হয়তো উনার ভালো লেগেছিল, বা হয়তো ওই সময় এই আমটাই সবচেয়ে বেশি ছিল, তাই উনার নাম অনুযায়ী এই আমটার নাম হয় আলফোনসো। অর্থাৎ আলফানসো ডি আলবুকারিক থেকে আলফানসো আমের জন্ম হয় নামটার। তো এইটাই ছিল এর হিস্ট্রি। মানে বুঝতে পারছেন এই আমটা ভারতবর্ষে কবে থেকে আছে। 1500 সাল নাগাদ যদি এর নামকরণ হয়, তাহলে তারও বহু আগে থেকে নিশ্চয়ই এই আমটা ভারতবর্ষে ছিল, এবং এটাই এর অরিজিন বলে মনে করা হয়। তো আমের শুরু, এটা হচ্ছে গ্রেট গ্র্যান্ডফাদার। এ সবার প্রথম এসছে ভারতবর্ষ তথা এশিয়ার এমন কোনো আমের নাম জানা যায় না যে আমটা এর সমসাময়িক বা এর সময় থেকে এখনো পর্যন্ত সমানভাবে আমরা শুনতে পাই। বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন সায়েন্টিফিক আর্টিকেলে সব জায়গাতে এর নাম রয়েছে সেই 1500 সাল থেকে। তো আজও পর্যন্ত এই আমটার ডজন 3000 টাকার ওপর বিক্রি হয়। একটা বিশেষ সাইজ 300 গ্রামের ওপর আলফানসো যদি চলে যায়, তাহলে এখনো পর্যন্ত তার ডজন 3000 টাকার ওপর বিক্রি হয় ভারতীয় মূল্যে। তো বুঝতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কতটা সমাদৃত এই আম। তো কয়েকটা ফিচার্স এর আমরা আজকে জানবো। এরপরে পার্ট 2 তো আমি বলেইছি যে রত্নাগিরির আলফানসোর সাথে আমি আমার পূর্ব মেদিনীপুরের আলফানসোর তুলনা করব কিছুদিন পরে। আমি কিছু বিশেষ ট্রিটমেন্ট করেছি। আমরা জানি আলফানসো হয় কোঙ্কন রিজিয়ানে, গোয়ার কিছু অংশে, মহারাষ্ট্রের রত্নাগির, দেবগড়, এগুলো সমস্ত কোস্টাল রিজিয়ান। আমিও থাকি কোস্টাল রিজিয়ানে, এবং আলফানসোর জন্য কিছু বিশেষ ট্রিটমেন্ট করেছি। সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে নিয়ে আসবো যখন এই গাছটার আম পাকবে। সাধারণত আলফানসো ফুল ফোটা থেকে ফল ম্যাচুরিটি পর্যন্ত 90 দিন সময় নেয়, এবং ফল যদি ম্যাচিওর অবস্থায় তোলা হয় তাহলে ঠিক 15 দিন সময় লাগে ফলটা পাকতে। সেই সময়ের মধ্যেই একে বাজারজাত করা হয়। এর সম্বন্ধে প্রথমে কয়েকটা আমরা পয়েন্ট জেনে নিই গাছের সম্বন্ধে। গাছটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার আলফানসো, একটা
4.5-5 বছরের গাছ, যথেষ্ট গোলগাল হয়েছে। গাছে 2 থেকে 3 বার আমি ট্রেনিং করেছি, প্রুনিং করেছি, এবং গাছটা কিন্তু আপরাইট ডাইরেকশনে বেশি বাড়ে না, সাইড ওয়াইজ বেশি বাড়ে। গাছটার একটা প্রবলেম হচ্ছে গাছে গামোসিস মাঝে মাঝে দেখা যায়, এবং আর একটা প্রবলেম হচ্ছে এত বছর ধরে আলফানসো থাকার জন্য এর বহু স্ট্রেন আছে। আলফানসোর এখনো পর্যন্ত আমার জানা মতে প্রায় 25টা স্ট্রেন রয়েছে। আগে যখন গ্রাফটিং এত প্রচলিত ছিল না, তখন কি হতো, আম খেয়ে তার আঁটি ফেলা হলো, সেই আঁটি থেকে যে গাছ হলো সেটাও কিন্তু আলফানসো লোক বলেই লোক জানতো, মনে করতো। তো এইরকম ভাবে কিছু কিছু ইমপ্রুভমেন্টও হয়েছে, কিছু কিছু খারাপও হয়েছে। তো আলফানসোর প্রচুর, আপনি যখন কোঙ্কন রিজনে যাবেন তখন অনেক ধরনের আলফানসো পাবেন। একটা গাছে আলফানসো একটু টক মিষ্টি, একটা গাছের আলফানসোতে একটু অ্যারোমা বেশি, একটা গাছের আলফানসোতে একটু অ্যারোমা কম। খুব ফাইন সেন্স দিয়ে যদি আপনি সেন্স করেন তাহলেই বুঝতে পারবেন যে কিছু কিছু গাছের আলফানসো একটু অন্যরকম খেতে অন্য গাছের থেকে। তাই আমার ডাউট হয় যে আপনারা আদৌ যারা আলফানসো নিয়ে সমালোচনা করেছেন, সেটা ভালো হোক খারাপ হোক, তারা আদৌ সর্বশ্রেষ্ঠ আলফানসোটা খেয়েছেন কিনা। আর এখানে একটা কথা, ছোট্ট কারেকশন, আমটার নাম আলফানসো নয়, আলফোনসো, আলফোনসো। তো এই আলফোনসোর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। আমি যেটা নিয়েছি সেটা একটা বাগানে 500 আলফোনসো গাছের মধ্যে যে 10-12টা সিলেক্টেড বেস্ট গাছ ছিল, সেই বেস্ট গাছের আলফোনসো। আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি কি করে, এখানে তো সদ্য ছোট ছোট গুটি। হ্যাঁ, এই আলফোনসোটা একটু তাড়াতাড়ি, মার্চের শেষের দিক করে আলফোনসো কোঙ্কন রিজিয়ন থেকে কিন্তু বিক্রি শুরু হয়ে যায়। মার্চের মিডিল থেকেও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। আজকে মার্চের 8 তারিখ, আজকে আমি এই আমটা পেয়েছি। আমার জন্য এই আমটা আমার একজন বন্ধু পাঠিয়েছেন ওইখান থেকে। তো এই গাছটার সম্বন্ধে বলছিলাম, এর অনেক ভ্যারিয়েন্ট থাকা সত্ত্বেও মোটামুটি সবকটা আমি সিমিলার। তবে চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ভালো জাত, ভালো সায়ন সংগ্রহ করে তারপরেই কিন্তু আলফোনসো বাড়িতে করার। অনেকগুলো কন্ট্রোভার্সি আছে, আমি আস্তে আস্তে দূর করব। গাছের সম্বন্ধে যেটা বলছিলাম, গাছের হ্যাবিট কিন্তু গ্রোথ হ্যাবিট আপরাইট নয়, সাইড ওয়াইজ বাড়ে। ভালো মতো ট্রেনিং প্রুনিং করলে কিন্তু এই গাছটাকে আপনি ছোট রাখতে পারবেন। যেমনটা পেছনে দেখতে পাচ্ছেন, গোলগাল গাছ, ভর্তি ফল হয়েছে, অনেক খসবে তারপরেও অনেক থাকবে। এবারে এর অল্টারনেট বেয়ারিং হ্যাবিট কিন্তু রয়েছে। অল্টারনেট বেয়ারিং হ্যাবিট মানে প্রতি বছর ফল হয় না, কিন্তু কিছু কারেকশন করলে সেটা আমরা প্রতি বছর করতে পারি। সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তবে ইন জেনারেল কেসে আলফানসো অল্টারনেট বেয়ারিং হ্যাবিট দেখায়। পরের পয়েন্ট, আলফানসো ফলের সাইজ মোটামুটি 200 থেকে 250 গ্রামের মধ্যে ঘোরাফেরা করে। যখন বাজারজাত হয় তখন সবচেয়ে খারাপ গ্রেড বা সবচেয়ে নিচের গ্রেডের আলফানসো হচ্ছে 150 গ্রাম থেকে 200-210 গ্রাম পর্যন্ত। মিডিল গ্রেড একটা হয় 200 থেকে 250 গ্রাম পর্যন্ত। 250 থেকে 320-330 গ্রাম যেগুলো, সেগুলো কিন্তু সবচেয়ে সুপিরিয়র গ্রেডের আলফানসো। আর সেটাই হচ্ছে এইটা। সবকটা আমের ওজন 270 গ্রাম, 280 গ্রাম, 300 গ্রামের রয়েছে একটা আধা। তো বেস্ট কোয়ালিটি। এইবারে একটু ফলের ব্যাপারে জেনে নেওয়া যাক। তার আগে একটা কথা, অনেকে জিজ্ঞেস করবেন এখানে, আমি জানি যে টবে করা যাবে কিনা। টবে করতে পারেন, রেগুলার বেসিসে মেনটেন করতে হবে গাছকে, ট্রেনিং প্রুনিং করতে হবে গাছকে, এবং প্রতি বছর যেহেতু ফল হয় না তাই জন্য আপনাকে মাঝে মাঝে একটু বেশি অপেক্ষাও করতে হতে পারে। আর গাছ লাগানোর প্রথম 3 বছর আলফোনসোতে ফল হবে না। আসা যাক ফলের ক্যারেক্টারে। আমি এখানে আমগুলো রেখেছি, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। এর গন্ধ নিয়ে কোনো রকম অ্যারোমা নিয়ে কোনো রকম কিছু বলারই থাকতে পারে না। এক্সিলেন্ট, মোর দ্যান এক্সিলেন্ট, ওভারওয়েলমিং স্মেলিং ক্যারেক্টার, অ্যারোমা, যা বলা যেতে পারে
সবকিছুই এক্সট্রিমলি রয়েছে। এর অ্যারোমা, একটা ঘরে 2-4টে আম রেখে দিলে সেই ঘরের ভেতরে অ্যারোমেটিক কম্পাউন্ড এমন এমন গন্ধ হবে, সেই ঘরে কিছুক্ষণ ঢোকে, যারা স্ট্রং অ্যারোমা সহ্য করতে পারেন না তাদের মাথা বনবন করবে, ঘুরতে থাকবে, এতটাই স্ট্রং হয়ে যায় এর অ্যারোমা। তো এগুলো সমস্ত হ্যান্ড পিকড, একটু কার্বাইড দেওয়া নয়, ম্যাচিওর অবস্থায় তোলা হয়েছে এবং তারপরে সেগুলো পেকেছে। তো যাই হোক, এখনই কিন্তু কাঁচা অবস্থাতে, ম্যাচিওর কাঁচা অবস্থায় তোলার পরেও কিন্তু ঘরে পাকানোর পরে এই এত গন্ধ, তাহলে গাছ পাকা আলফানসোর কত গন্ধ হতে পারে। তো এইবারে ইন জেনারেল কেসে এই আমগুলো কিপিং কোয়ালিটি যদি ম্যাচিওর কাঁচা অবস্থায় তোলা হয় তাহলে কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত, যদি মোটামুটি পেকে এসছে হালকা হালকা ঠিক এইরকম আম তুললে কিন্তু 5 থেকে 7 দিন। আর যদি আপনি এইরকম আম গাছ থেকে তোলেন তাহলে কিন্তু গাছে এই রকম আম হয়ে গেলে মোটামুটি 3 থেকে 4 দিনের বেশি থাকবে না, এবং এটা ট্রান্সপোর্টের জন্য একদমই উপযোগী নয়। ট্রান্সপোর্টের উপযোগী আম এটা বা এর থেকেও আরো কাঁচা যখন থাকবে তখন। তো এইবারে প্রথম এপিসোডে আর কথা বাড়াবো না, ডাইরেক্ট এটা কাটবো, স্মেল করব, অর্গানোলেপটিক স্কোরিং করব এবং এর টিএসএস দেখাবো, ফাইবার দেখাবো, আঁটি দেখাবো আপনাদেরকে। আসুন সামনে থেকে এটা কেটে দেখা যাক কেমন খেতে। এর প্রতি আমার অনেক এক্সপেকটেশন, তবে এখানে বলা ভালো, কি বলা ভালো কাটতে কাটতে বলি। তাহলে আমটা আস্তে আস্তে কেটে দেখানো যাক আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমের কালার, ওপরে হালকা একটুখানি রেড ব্লাশ রয়েছে, তলাতে একটু একটু সবুজ ভাব রয়েছে। আমটা মোটামুটি রকম ভাবে পেকে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আম। এইবারে এটা কেটে দেখা যাক। এইটাই হচ্ছে পাল্পের কালার, টেক্সচার। সামান্য একটু আঁশ কিন্তু অনুভূত হয়েছে এখানে কাটার সময়, কিন্তু সেটা নেগলিজেবল। এইবারে এর দেখতে পাচ্ছেন জুসিনেস, এর টিএসএসটা আমি দেখবো, তারপরে খাবো। একটুখানি নিচ থেকে নেব, একটু ওপর থেকে নেব। ওপর থেকে সামান্য একটুখানি নিলাম, সেটাকে আমি এটা করে থাকি তার কারণ ওপরের মিষ্টতা অন্যরকম হয়, নিচের মিষ্টতা অন্যরকম হয়। নিলাম, এবারে কিছুটা নিচ থেকে নেব। নিয়ে নিলাম, এবারে এটা টিএসএস আমরা দেখবো। মেশানো হয়ে গেল, এই যে নিলাম। এবারে আমরা টিএসএস মেজার করব। টিএসএস মিটারে দিয়ে দিলাম রিফ্র্যাক্টোমিটার, এবারে টিএসএস মেজার করা যাক। 19 টিএসএস। এবারে আমি এটা একটু খেয়ে দেখব এবং আপনাদেরকে বলবো। অ্যারোমাতে ভরপুর, তবে এর অ্যারোমাটা যারা রাস্তার সাইডে বিভিন্ন আম গাছ হয়ে থাকে, সেই সমস্ত আম গাছে আম পাকে, তো সেই সমস্ত আমকে যদি কম্বাইন করা হয় তার যে একটা অ্যারোমা তৈরি হয় পাকা আমের, মানে খুব কমন অ্যারোমা। এরকম নয় যে আলফানসোতে একদম অন্য রকম অ্যারোমা, খুব কমন একটা আমের অ্যারোমা রয়েছে, কিন্তু খুব সিগনিফিকেন্ট লেভেলে রয়েছে, খুব স্ট্রং রয়েছে। এটাই একে অন্যের থেকে আলাদা করে, এর অ্যারোমাটা। তো টিএসএস 18-19 পাবো, এটাই স্বাভাবিক, কিন্তু এই অ্যারোমাটা এখন পাচ্ছি ল্যাংড়া চৌসার অ্যারোমার সাথে একদম মিলবে না, সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এবার একটু আমরা খেয়ে দেখি। এটা এই দেখুন, এই যে দাঁত, আমি দাঁত দিলাম, এই যে দাঁত দিলাম, এই এবারে বলি, পাল্পে কোনো রকম কোনো ফাইবার আপনার মুখে লাগবে না। আটির যত কাছে যাবেন তত ফাইবারটা বাড়বে। আমি যখন দাঁত দিয়ে কাটলাম তখন এটার টেক্সচারটা বাটারি, ক্রিমি, সফট টু ফার্ম টেক্সচার, সফট টু ফার্ম
টেক্সচার, এটা কিন্তু ফার্ম টেক্সচারের আম নয়, অর্থাৎ এর পাল্পটা শক্ত নয়, যেরকমটা আপনাদেরকে সেলিতে দেখিয়েছিলাম সেরকম কিন্তু নয়। এটা কিন্তু সফট টু ফার্ম, অর্থাৎ কিছুটা নরম কিছুটা শক্ত, অনেকটা মাখনের মতো এর টেক্সচার। তো ক্ষীরসাপাতের রিভিউ দিয়েছিলাম, ক্ষীরসাপাতের টেক্সচার আর এর টেক্সচার একদম একই। ক্ষীরসাপাতটা আরেকটু স্লাইটলি স্মুথ, এটা আরেকটু হার্ড, সামান্য একটু, ওটা আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করে খাচ্ছেন। তো এই যথেষ্ট মিষ্টি, যথেষ্ট অ্যারোমা। এই এতক্ষণ কথা কেন বলছি, কারণ আফটার টেস্ট আপনাদেরকে বলার জন্য। আমি এইটুকু আম খেলাম, হ্যাঁ, মুখে কড়া মিষ্টি ভাব বা কোন রকম পানসে ভাব ফিল হচ্ছে না। কি ফিল হচ্ছে? অ্যারোমাটা, অ্যারোমাটা কিন্তু আপনার মুখে থাকবে। অর্থাৎ আপনি যদি আলফানসোকে কারোর খুব কাছাকাছি গিয়ে কথা বলেন, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোনো না কোনো পাকা আম খেয়ে এসছেন। তো এটাই গায়ে মাখার মতো। তো এতটাই অ্যারোমেটিক এই আলফানসো যদি অরিজিনাল হয়। অনেকে আমাকে বলে থাকেন যে আলফানসো ভালো না, ও শুধু নামে চলে, হাইপ। না, আলফানসো অতিরিক্ত দাম পাওয়ার জন্য অনেক চাষি খুব কাঁচা অবস্থায় পারেন সবার প্রথম মার্কেটে আনার জন্য। অনেক জায়গাতে অরিজিনাল আলফানসোই নয়, সেটা কর্ণাটক থেকে অনেক আলফানসো আসে, যেটাকে যখন বাদামি বলা হয়। কর্ণাটকে আলফানসো চাষ করা হয়, তাকে বাদামি বলা হয়। তো এই বাদামি যখন আসে আলফানসোর কর্ণাটক ভার্সন, তখন সেগুলো কিন্তু এই রত্নাগিরির আলফানসোর মতো এতটা স্ট্রং অ্যারোমেটিক হয় না। তার অ্যারোমা কম থাকে, তার সুইটনেস একটু কম থাকে, তার টেক্সচার একটু হার্শ হয়ে যায়। তো এর টেক্সচার এক্সিলেন্ট, ফাইবার খুব কম। আটিটা দেখাচ্ছি আমি, দেখুন, এই হচ্ছে খোসা, পাতলা পাতলা খোসা। আমের আঠার যে গন্ধ, ম্যাক্সিমাম আমের যে আঠার গন্ধটা হয় মোটার কাছে, যে কোনো আমি কাটার পরে মোটার কাছে যে গন্ধটা হয়, এর পুরো ছালে সেই গন্ধটা রয়েছে। যখন আপনি দাঁত দিয়ে বারবার টানবেন বুঝতে পারবেন, কিন্তু ফাইবার নেই। এর মাঝে সামান্য একটুখানি ফাইবার রয়েছে আটির কাছে, সাইডে কিন্তু কোনো রকম ফাইবার নেই। এবং দেখুন, ইভেন রাইপনিং হয়েছে ফলটাতে, অর্থাৎ কি এটা কার্বাইড দিয়েও পাকানো হয়নি বা অন্য কোনো কিছু দিয়ে পাকানো হয়নি, ন্যাচারাল প্রসেসে গাছ থেকে তোলার পরে পেকেছে, ওই জন্য ইভেন রাইপনিং হয়েছে। এবং এক্সিলেন্ট, এটা এক্সিলেন্ট। আমার কাছে এক্সিলেন্ট পাওয়া মানে সেই আম বুঝে নেবেন সত্যি ভালো খেতে। তো এই আমটার এইবারে আপনাদেরকে একটু আটিটা দেখাবো। এটা মনো এমব্রায়োনিক, এর বীজ থেকে ফেলে কোনো লাভ নেই। আপনি একটা কোথাও ভালো আলফানসো খেলেন, তার বীজ ফেললেন, সেখান থেকে যে গাছ হবে সেটা আলফানসোর মতো নাও হতে পারে। ভারতবর্ষে নতুন তৈরি হওয়া হাইব্রিড গুলোর মধ্যে অধিকাংশই কিন্তু আলফানসের মাধ্যমে তৈরি করা। অর্থাৎ নতুন যে হাইব্রিড তৈরি হয়েছে, সেটা সোনপরি হোক, অর্কপুনিত, অনেক আম তৈরি হয়েছে, সেই আমগুলোর মা বা বাবা হিসাবে আলফানসোকে নেওয়া হয়েছে। একটা আমের গুণ কতটা না থাকলে সেই আমকে বারবার 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 বিজ্ঞানীরা প্যারেন্ট হিসাবে সিলেক্ট করেন। আম্রপালি যেমন ইউনিভার্সাল মা বা বাবা সবার ক্ষেত্রেই মিষ্টতার জন্য, ওকে মিষ্টি দেওয়ার জন্য আমের ওর বাচ্চার গায়ে, তো ওকে ব্যবহার করা হয়। আলফানসো ব্যবহার করা হয় মা বা বাবা হিসাবে এর টেক্সচার এবং অ্যারোমার জন্য। টেক্সচার এবং অ্যারোমা একটা আমের কতটা, একটা উর্দু শব্দ বেহতরিন, কতটা বেহতরিন না হলে একটা আমের অল্টারনেট বিয়ারিং, শুধু অল্টারনেট বিয়ারিং নয়, 2 বছরও অফ দিতে পারে। একটা আম 2 বছর অফ দিতে পারে, 1 বছর অফ দিতে পারে। তো আমরা এখন কি করি, ও আমাদের দেশি আমও তো প্রতি বছর হয় না, বাদ। আলফানসো মানে এর অরাটা এতটাই স্ট্রং, এতটাই ইনফিনাইট এর অরা, যে এ প্রতি বছর যাতে ফল দিতে পারে তার জন্য বিজ্ঞানীরা রিসার্চ করছেন। একে ভালো কি করে করা যায়, এর স্পঞ্জি টিস্যু কি করে দূর করা যায়, এর জেলিসিড ফর্মেশন কি করে দূর করা যায়, এটাতে কি করে কম পোকা লাগে, একে কি করে বেশি স্টোর করা যায়। ডেডিকেটেড আর্টিকেল হাজার হাজার। আলফানসোর ওপর যা রিসার্চ আজ পর্যন্ত হয়েছে, আমি রিসার্চ আর্টিকেল গুলো দেখি, আলফানসোর ওপর যা রিসার্চ হয়েছে, সারা পৃথিবীতে কোনো আমের ওপর
তার 1%ও রিসার্চ হয়নি, এটা আমি এখানে বসে বলতে পারি। আলফানসোর ওপর এক্সটেন্সিভ এক্সট্রিম রিসার্চ হয়েছে, শুধু ইন্ডিয়ার মানুষরা করেননি, চায়নার বহু মানুষ আলফানসো নিয়ে রিসার্চ করেছেন, জাপান, ইজিপ্ট, কোথায় হয়নি আলফানসো নিয়ে রিসার্চ, প্রতিটা জায়গাতে আলফানসোর এর অরা এইরকমই। এবং এটা নিয়ে আরো কাজ হচ্ছে, এ প্রতি বছর দিক, 3 বছর অন্তর দিক, 5 বছর অন্তর দিক, 10 বছর অন্তর দিক, এটা আজ আছে, ছিল, থাকবে আজীবন কাল। যতদিন আম থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই আম থেকে যাবে, এর রিপ্লেসমেন্ট হয় না। আপনাদের মধ্যে একটা নতুন ট্রেন্ড এসছে, দেশি আমকে খারাপ বলা। প্রতি বছর হয় না মানে ওই আম খারাপ, প্রতি বছর নেই তার মানে ওই আম খারাপ, প্রতি বছর ফলন দিচ্ছে না, এক বছর একটু কম, এক বছর একটু বেশি, খারাপ। যদি এটা বোঝানো যেত যে এই আমগুলো কতটা এক্সট্রিম লেভেলে ভালো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন সত্যি এটা আমাদের ব্যর্থতা, এটা এটা সোশ্যাল মিডিয়ার ব্যর্থতা, যে একে না প্রমোট করে, যদিও এর আর প্রমোশনের দরকার নেই, এই এর তুলনা এর আর প্রমোশনের দরকার নেই। তো বলছি আমি যে এত হিডেন জেম রয়েছে, যেমন চম্পা, সারেঙ্গা, খিরসাপাত, এগুলোকে গুরুত্ব না দিয়ে এখন কিসে পড়েছে মানুষ, কিসে মেতেছে মানুষ, এখন মেতেছে হংশিয়াংয়া, এখন হং লং, এইসবে। ওই আমগুলো দেখতে ভালো, প্রতিটা আমই ভালো, কিন্তু এগুলোর তুলনা এগুলো নিজেরাই, এগুলোর কোনো তুলনা হয় না। আমি এতক্ষণ ধরে একটা আমকে প্রশংসা করছি, তার মানে বুঝে নেবেন আমটা কতটা এক্সট্রিম লেভেলে ভালো হতে পারে, না হলে আমি এই আমের এতটা প্রশংসা করি। তাহলে এবারে জিস্ট করে দেওয়া যাক, এতক্ষণ যা যা পয়েন্ট বললাম সেটাকে একটু জিস্ট করে তারপরে ভিডিওটা কমপ্লিট করব। তো জিস্ট, প্রথমে এর ভালো দিক, তারপরে এর খারাপ দিক। ভালো দিক, গাছের ভালো দিক, গাছ ভিগোরাস হয়, ছোট থাকে, রোগ পোকার আক্রমণ মোটামুটি রকম ভাবে রেজিস্ট্যান্টের রোগ পোকা থেকে কিন্তু কিছু কিছু লাগে। এক্সট্রিমলি গুড ফল নিয়ে কিছু বলার নেই। ফলের ভালো দিকগুলো প্রথমে একটু স্কোরিং করে দিই। স্কোরিং, অ্যারোমা 10-এ 9, 10ও দিতে পারি। সুইটনেস 10-এ 8, 7.5, 8। টেক্সচার 10-এ 8.5। সুইট অ্যাসিড ব্যালেন্স 10-এ 7। ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্স আফটার টেস্ট 10-এ 9। এই স্কোরিং, এটা আমার স্কোরিং। ওভারঅল যদি রেটিং করা হয় তাহলে এটাকে আমি 10-এ 8.5, 9 অবশ্যই দেব। খারাপ দিক কি কি? খারাপ দিক, এই গাছে প্রতি বছর ফল হয় না। দ্বিতীয়, খোসা পাতলা হওয়ার জন্য এর কিপিং কোয়ালিটি এবং ফ্রুট ফ্লাই রেজিস্ট্যান্সি খুব কম। এটা আর্লি ম্যাচুরিটি বা মিড আর্লি ভ্যারাইটি, এর আগেও মাঝে মাঝে কেশর চলে আসে, যদিও কোঙ্কন রিজিয়ানে, মহারাষ্ট্রের কিছু কিছু রিজিয়ানে এটা কিন্তু সবার প্রথম আসে। তো আর্লি ভ্যারাইটি বা মিড আর্লি হলে অনেক আমের সাথে কোলাইড করবে সেই সময়, যদিও এর কোনো কম্পিটিশন নেই। এ থাকা মানে অন্য কোনো আম পাত্তাই পায় না ওখানে, হিরে দিলেও খাবে না মানুষ, এই তো এর কোনো কম্পিটিশন নেই। হাই ডেন্সিটি, আল্ট্রা হাই ডেন্সিটিতে এখন বিপুল ভাবে আলফানসো চাষ করা শুরু হয়েছে, কিন্তু সেগুলোর রেজাল্ট দেখা এখনো বাকি রয়েছে। রেজাল্ট বলতে 5 বছর 6 বছরে তো ভালো রেজাল্ট দিচ্ছে, 10 বছর 15 বছর 20 বছর রানে কি রেজাল্ট দেয় সেটা এখনো দেখা বাকি আছে। আমি এই গাছটা একবার কাছ থেকে দেখাতে বলবো। এই গাছটার এই যে আলফানসো ধরেছে, দেখুন এই যে আলফানসো ধরেছে, এই যে দেখুন। আলফানসোর একটা বৈশিষ্ট্য, গাছের নিচের দিকে বেশি ধরে, গাছের ওপরের দিকে কম ধরে। এটা শুধু আলফানসো নয়, সব গাছেরই হয়। আমি এ পাশটাও দেখাতে বলবো, এ পাশেও আম ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। পাতা দেখুন, আলফানসোর পাতা এই একটু ঢেউ খেলানো নৌকার মতো হয়, নিচের দিকে কার্ভিনেস থাকে, এই আলফানসো। এবারে খুব তাড়াতাড়ি যেরকম কথা দিয়েছিলাম, এটার সাথে কম্পারিজন ভিডিও আমি দেবো, রত্নাগিরি ভার্সেস পূর্ব মেদিনীপুর। তো এইখানে শেষ করব। শেষ করার আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে আমি করব, দেশি আম, দেশি মানে কি? দেশি মানে আপনি যে অঞ্চলে থাকেন সেখানকার আম,
ধরুন আপনি বাংলাদেশে আছেন, তাহলে আপনাদের আম হাড়িভাঙা, গৌরমতি। ধরুন আমি পূর্ব মেদিনীপুরে আছি বা ভারতবর্ষে আছি, ভারতবর্ষের আম ল্যাংড়া, চৌসা, দশেরি, আলফোনসো, এইগুলোকে আমরা প্রমোট করব। সারা পৃথিবীতে কোনো দেশে অন্য আম নিয়ে মাতামাতি হয় না, কোনো দেশে নয়। এখন আমরা পশ্চিমবঙ্গের টিজেসির বাগান করব বলে ভাবছি, এগুলো এগুলো সেমফুল, তার কারণ আমরা প্রমোশন, দেখুন এটা 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 কিন্তু পুরোটা, এটা মানে লাভ হবে লোকসান হবে, ওটা বেশি ভালো এটা কম ভালো এটার কথা বলছি না, এটা আমাদের মেন্টালিটির কথা বলছি, যে আমরা আপনকে যদি আপন না করতে পারি, পরকে আপন কি করে? সম্ভবই নয়। আপনকে আপন করুন। এই সমস্ত বড় বড় নাম, বড় বড় নাম বললেই সেই আমের গুণও যে বেশি বেশি হবে, বড় বড় হবে, সেরকম ব্যাপারটা নয়। যে দেশ যেটা ভালোবাসে তাকে সেটা নিয়ে থাকতে দিন, আপনি আপনারটা নিয়ে থাকুন, লাগান বাগান করুন, সব করুন, কিন্তু এইটা বলাটা কাইন্ডলি একটু বন্ধ করুন যে ও আম্রপালি মল্লিকার থেকে তো হংসিয়াঙি আবার, এগুলো বন্ধ করুন, এগুলো আপনার জন্য ভালো, আপনার ফিউচার জেনারেশনের জন্য ভালো। মনে রাখবেন, যেখানকার আম, যেটা নিয়ে হাজার হাজার বিজ্ঞানীরা গবেষণা করছেন, সেটা বাংলাদেশ হোক ভারত হোক যেখানেই হোক গবেষণা করছেন, ওনারা তো কিছু দেখেছেন, ওনারা তো কিছু দেখেই ভ্যারাইটি গুলো সিলেক্ট করেছেন, কিছু দেখে এই ভ্যারাইটি গুলোকে রেখেছেন, কিছু দেখেই ভ্যারাইটি গুলো নিয়ে গবেষণা করছেন। তো যে দেশের জিনিস সেটা নিয়ে থাকুক, আপনারা লাগান, হাইপ তৈরি করবেন না, আপনারা বারবার হাইপ তৈরি করেন এবং তার ফলে নার্সারি ম্যানরা সুযোগ পেয়ে যান এবং ওনারা খুব সাধারণ একটা বিদেশি আম অসাধারণ মূল্যে বিক্রি করেন, যেটা সেমফুল। এটা দয়া করে হতে দেবেন না। আপনকে আপন করুন, পর অন্যের কাছেই আপন থাকুক। ভালো থাকবেন, নমস্কার।